মাসের 1 তারিখ স্যালারি ঢোকার পর মনে হয় এই মাসে সবকিছু ঠিকঠাক ম্যানেজ করব, কিন্তু মাসের 20 তারিখে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেখলেন টাকা প্রায় শেষ। আর তখন একটা কথা মাথায় আসে, 25,000 স্যালারিতে এত তাড়াতাড়ি টাকা শেষ হয়ে গেল কোথায়? যদি আপনার সাথেও এমনটাই হয় তাহলে শুধু সমস্যাটা আপনার নয়, কারণ এমন মানুষও আছেন যিনি কম ইনকামের মধ্যেও নিয়ম করে টাকা জমাতে পারেন। আবার অনেকে এমনও আছেন যাদের ইনকাম বাড়ার পরও মাসের শেষে হাতে কিছুই থাকে না। আর আসল পার্থক্যটা টাকা ইনকামে নয়, হয় টাকা ম্যানেজ করাতে। আজ আমি 25,000 স্যালারির একটা খুব সহজ বাজেট দেখাবো। কত টাকা প্রয়োজনীয় খরচে, কত টাকা নিজের জন্য, আর কতটা ইনভেস্টিং এর জন্য রাখতে পারেন। ধরুন আপনার স্যালারি 25,000 টাকা। স্যালারি আসার পর প্রথম কাজ কি? অনেকে করে কি, তাদের স্যালারি ঢুকলো, তারপর সেই স্যালারি থেকে তারা খরচ করলো, তারপর মাসের শেষে যেগুলো বাঁচে সেটাই তারা সেভ করে। কিন্তু সমস্যাটা হলো এইখানেই, মাসের শেষে সাধারণত কিছুই বাঁচে না। তাই আপনি ঠিক উল্টোটা করুন। প্রথমে স্যালারি ঢুকলো, তারপর আপনি সেভিং বা ইনভেস্টিং এর জন্য আলাদা করে টাকা সরিয়ে রাখলেন, তারপর বাকি টাকা আপনার খরচের জন্য রাখলেন। এটাকে সহজভাবে বলতে পারেন, আগে নিজের ফিউচারের টাকা সেভ করুন, তারপর খরচ করুন। তবে এর মানে এই নয় যে স্যালারি আসার সঙ্গে সঙ্গেই চোখ বন্ধ করে এসআইপি শুরু করে দেবেন। আগে দেখুন আপনার জরুরি খরচ, ইএমআই, এমার্জেন্সি ফান্ডের অবস্থা কেমন। এবার আসি 25,000-এর বাজেটে। একটা বহুল ব্যবহৃত গাইডলাইন হলো 50-30-20 রুল। এটা সবার জন্য বাধ্যতামূলক কোনো ফর্মুলা নয়, কিন্তু এটাকে একটা স্টার্টিং পয়েন্ট হিসাবে ধরতে পারেন। 25,000-এর 50% হলো 12,500 টাকা। এই অংশটা যাবে আপনার প্রয়োজনীয় খরচে, যেমন রেন্ট, খাবার, যাতায়াত, বিদ্যুতের বিল এবং পরিবারকে যদি টাকা দেওয়ার থাকে সেই টাকা। অবশ্য সেটা যদি আপনার নিয়মিত খরচের মধ্যে পড়ে তাহলেই। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, আপনার রেন্ট যদি 8,000, 9,000 কি 12,000 কি 13,000 হয়, তাহলে জোর করে ওই 50%-এর মধ্যে ঢোকানোর চেষ্টা করবেন না। বাজেটের উদ্দেশ্য হলো বাস্তব জীবনকে জোর করে একটা ফর্মুলার মধ্যে বেঁধে রাখা নয়, বরং আপনার নিজের খরচ দেখে আপনি নিজের মতন করে ফর্মুলাটা অ্যাডজাস্ট করুন। এবার আসি দ্বিতীয় পার্টে, 30% অর্থাৎ 7,500 টাকায়। এই টাকাটা হচ্ছে আপনার ইচ্ছার খরচ, মানে বাইরে খাওয়া, সিনেমা, বন্ধুদের সাথে আড্ডা, অনলাইন শপিং, সাবস্ক্রিপশন। যেগুলো না করলেও জীবন থেমে যাবে না, কিন্তু জীবনটা তো একটু উপভোগ করতেই হবে। এখানেই আবার অনেকে ভাবেন বাজেট মানেই সব আনন্দ বন্ধ, কিন্তু সেরকম নয়। বাজেট মানে আনন্দ বন্ধ করা না, বাজেট মানে হলো আনন্দেরও একটা লিমিট ঠিক করা। ধরুন আপনার ইচ্ছার খরচের বাজেট 30%, 7,500 টাকা শেষ। তাহলে সেই মাসে আর অনলাইন শপিং নয়, এক্সট্রা সুইগি জোম্যাটো নয়, আর পরের মাসে ম্যানেজ করে নেবো সেরকমও করবেন না। কারণ আজ 1,000 টাকা বেশি খরচ করলে সেটা শুধু 1,000 টাকা নয়, এতে পরের মাসের বাজেটও নষ্ট হতে পারে। এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ পার্টে, 20% অর্থাৎ 5,000 টাকায়। এটা হচ্ছে আপনার ফিউচারের টাকা, কিন্তু এখানে আমি একটা কারেকশন করতে চাই। এই 5,000 টাকা থেকেই সরাসরি পুরোটা ইকুইটি মিউচুয়াল ফান্ডে এসআইপি করা সবার জন্য ঠিক হবে না। যদি আপনার এমার্জেন্সি ফান্ড না থাকে তাহলে সেইটা আগে তৈরি করার দিকে গুরুত্ব দিন। এমার্জেন্সি ফান্ড হলো হঠাৎ যদি আপনার ইনকাম বন্ধ হয়ে যায় বা বড় কোনো জরুরি খরচ এলে ক্রেডিট কার্ড বা লোনের ওপর নির্ভর করে না থাকতে হয়। সাধারণভাবে কয়েক মাসের প্রয়োজনীয় খরচের সমান এমার্জেন্সি ফান্ড রাখার টার্গেট রাখতে পারেন। আপনার চাকরি, ফ্যামিলি রেসপন্সিবিলিটি এবং মান্থলি এসেন্সিয়াল এক্সপেন্সেস অনুযায়ী এই অ্যামাউন্ট কম বা বেশি হতে পারে। এখন একটা এক্সাম্পল দিচ্ছি, আপনার মান্থলি এসেন্সিয়াল এক্সপেন্স যদি 15,000 টাকা হয়, তাহলে 6 মাসের এমার্জেন্সি ফান্ড হবে প্রায় 90,000 টাকা। অর্থাৎ আগের নিজের আসল মান্থলি প্রয়োজনীয় এক্সপেন্সেসটা বের করুন। এখন প্রশ্ন হলো, আপনি খরচ ট্র্যাক কিভাবে করবেন? আপনার কোনো ফ্যান্সি অ্যাপ বা কোনো সাবস্ক্রিপশানের দরকার নেই। আপনি মোবাইলের নোটসে নিজের ডেলি এক্সপেন্সেসগুলো লিখে রাখতে পারেন। ধরুন চা 30 টাকা, লাঞ্চ 150 টাকা, ট্রাভেল 100 টাকা, তাহলে মোট 280 টাকা। এই ছোট ছোট খরচই মাসের শেষে বড় হয়ে যায়। ধরুন আপনি প্রতিদিন অ্যাভারেজ 300 টাকা করে এক্সট্রা খরচ করছেন, তাহলে 30 দিনে হচ্ছে সেটা প্রায় 9,000 টাকা। তাই আমি তো খুব বেশি খরচ করি না, এই ভাবনার বদলে শুধু 1 মাস লিখে দেখুন কোথায় টাকা যাচ্ছে, তাহলেই আপনার সব খরচ পুরো ক্লিয়ার হয়ে যাবে। এখন হচ্ছে একটা খুব সিম্পল ট্রিক, আপনার স্যালারি অ্যাকাউন্ট আর ডেলি স্পেন্ডিং এর জন্য অ্যাকাউন্ট সেটা আলাদা করুন। স্যালারি আসার পর আপনার রেন্ট, বিলস, ইএমআই, তারপর সেভিংস আর ইনভেস্টিং এর টাকা আলাদা করে রাখুন। তারপর আপনি আপনার ডেলি স্পেন্ডিং এর খরচ আলাদা করে সেই স্পেন্ডিং অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিন। কারণ আপনার অ্যাকাউন্টে যদি একটা বড় অ্যামাউন্ট, ধরুন 15,000 বা 20,000 পড়ে থাকে, তাহলে মনে হতে পারে আরে এখন তো অনেক টাকা আছে। কিন্তু স্পেন্ডিং অ্যাকাউন্টে যদি দেখেন 3,000 বা 4,000 পড়ে আছে, তাহলে খরচ করার আগে আপনি দুবার ভাববেন। এটা কোনো ম্যাজিক নয়, এটা শুধু আপনার খরচের সামনে একটা বাউন্ডারি তৈরি করা। আর এখন ছোট একটা রুল আমি ব্যবহার করতে বলবো, 500 বা তার বেশি টাকার কোনো নন এসেন্সিয়াল জিনিস আপনার যদি কিনতে ইচ্ছা করে, তাহলে অন্তত 2-3 দিনের জন্য ওয়েট করুন। আজ খুব দরকার মনে হচ্ছে, আপনি সেটা কার্টে রেখে দিন। 2-3 দিন পর আবার দেখুন, যদি তখনও সেটা আপনার দরকারি মনে হয় আর যদি সেটা বাজেটের মধ্যে থাকে, তাহলে আপনি কিনতে পারেন। কারণ অনেক সময় আমরা জিনিসটা চাই না,
কিন্তু আমাদের তখনকার জন্য জিনিসটা কিনতে ইচ্ছা করে। এবার হচ্ছে আপনি যদি 5,000 টাকা নিয়মিত ইনভেস্ট করেন তাহলে ভবিষ্যতে কত হতে পারে। ধরুন আপনার ইমার্জেন্সি ফান্ড তৈরি হয়ে গেছে, আপনার ডেটও ক্লিয়ার এবং আপনি দীর্ঘমেয়াদের জন্য 5,000 টাকা করে মিউচুয়াল ফান্ড SIP-তে ইনভেস্ট করতে পারবেন। যদি উদাহরণ হিসাবে 12% অ্যানুয়াল রিটার্ন ধরা হয় তাহলে 10 বছরে মান্থলি 5,000 করে ইনভেস্ট করলে সেই ইনভেস্টমেন্টের ভ্যালু প্রায় 11.6 লাখ হতে পারে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা, 12% অ্যানুয়াল রিটার্ন কোনো গ্যারেন্টিড নয়। মিউচুয়াল ফান্ডের রিটার্ন ওঠানামা করে এবং পাস্ট পারফরমেন্স ফিউচারের রিটার্নের গ্যারেন্টি নয়। তাই এটাকে শুধু এক্সাম্পল হিসাবে দেখুন, গ্যারেন্টি হিসাবে নয়। তাহলে এখন পুরো 25,000-এর বাজেটটা একবার দেখে নিই। 25,000-এর 50% 12,500 আপনার হচ্ছে প্রয়োজনীয় খরচের জন্য, আর 30% মানে 7,500 টাকা আপনার ইচ্ছার খরচের জন্য, আর লাস্ট 20% মানে হচ্ছে 5,000 টাকা আপনার ইনভেস্টিং এর জন্য। কিন্তু আবার বলছি, এটা শুধু একটা স্টার্টিং ফ্রেমওয়ার্ক। আপনার রেন্ট বেশি হলে বা ফ্যামিলি রেসপন্সিবিলিটি বেশি হলে বা যদি আপনার EMI থাকে কিংবা যদি আপনার ইনকাম ইরেগুলার হয় তাহলে এই রেশিও বদলাতেই পারে। ফর্মুলা আপনার জন্য কাজ করবে, আপনাকে ফর্মুলার জন্য বদলাতে হবে না। শেষে এই 4টি কথা মনে রাখুন। 1 হচ্ছে স্যালারি আসার পরেই সেভিংসের টাকা আলাদা করে রাখুন। 2 হচ্ছে প্রতিদিনের খরচ ট্র্যাক করুন, সেটাকে লিখে রাখুন। এই ছোট ছোট খরচগুলোকে ছোট ভাববেন না। 3 হচ্ছে আপনার ইচ্ছার জন্য যে খরচ সেটার জন্য একটা ফিক্সড লিমিট রাখুন। 4 হচ্ছে এমার্জেন্সি ফান্ড তৈরি না করে শুধু ইনভেস্টিং এর পেছনে ছুটবেন না। আপনার 25,000 টাকা স্যালারি হয়তো আজ খুব আপনার বড় মনে হবে না, কিন্তু আজ থেকেই আপনি যদি টাকা ম্যানেজের একটা সিস্টেম তৈরি করেন তাহলে স্যালারি বাড়ার সঙ্গে শুধু আপনার খরচ না, আপনার সেভিংস এবং ইনভেস্টমেন্টও বাড়বে। কারণ শেষ পর্যন্ত ফাইন্যান্সিয়াল সাকসেস আপনি কত টাকা ইনকাম করেন তার উপর নির্ভর করে না। আরও গুরুত্বপূর্ণ হলো আপনি যে টাকা ইনকাম করেন তার কতটা আপনার ফিউচারের জন্য ইনভেস্ট করছেন। আপনার স্যালারি যদি 25,000 টাকা কিংবা তার যদি কমও হয় বা বেশি হয় তাহলে আপনি এই 50-30-20 রুলটা একবার অ্যাপ্লাই করে দেখতে পারেন। এই ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিন। আর এরকম সহজ বাংলায় পার্সোনাল ফাইন্যান্স আর মানি ম্যানেজমেন্টের ভিডিও পেতে হলে সৌরভ ওয়ান মানি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। আর এই ভিডিওটাও আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও এরকম মানি ম্যানেজমেন্ট আর পার্সোনাল ফাইন্যান্সের ভিডিও দেখতে পারে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।